করব তার আগে একটা সুসংবাদ দেই, তাই না? মেলা দিন সুসংবাদ পাই না। প্রফেসর ইউনূসের নামে নাকি কেউ কটূক্তি করেছিল, তাই মামলা করে দিছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন? তারা যেভাবেই হোক প্রফেসর ইউনূসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে, সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে। মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে, আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে। মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আজ একটা সলিড প্রমাণ দেব। দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর ইউনূসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে, এবং কাউরে ওরা চিনতেছে না প্রফেসর ইউনূসের প্রশাসন। আসেন একটা এক্সাম্পল আজকে দেখি, এরকম অনেক এক্সাম্পল আছে। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সাবেক সভাপতি সবুর খান এই মাল সরকারি সম্পত্তি দখল, অর্থ পাচার, অনিয়ম, ইউনিভার্সিটির টাকায় ওষুধ কোম্পানির শেয়ার কেনা, মালয়েশিয়া, আরব আমিরাতে অর্থ পাচার করছে আওয়ামী লীগের আশীর্বাদ নিয়া। এডিটর সাহেব দেখান না, ওনার আওয়ামী প্রীতির কিচ্ছা দেখান না, কয়টা ছবি দেখান একের পর এক কইরা, এটার পর একটা কইরা দেখান আর কি। আর এনা জাউরা সিল মেরে দেন প্রত্যেকটা ছবির উপরে। দেখেছেন দেখেছেন, হাসিনার মতো ফটো খিচিছে, আর সেটা দিয়ে ওর আকাম জায়েজ করিছে। এখন দেখেন ওই প্রফেসর ইউনূসেরও ছাড়ে নাই, উঠিয়ে গিয়া ফটো খিচিছে। দেখেছেন দেখেছেন, আমি কইছিলাম না আরেক এপিসোডে যে প্রফেসর ইউনূসকে এই সমস্ত সুযোগ সন্ধানীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্সের। ইন্টেলিজেন্স ওনার চারপাশে ঘিরা থাকে, ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে, তাই না? ওই প্লেনে তার প্রফেসর ইউনূস একা যায়নি, আরো অনেকে গেছে। সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারে, তারা প্রফেসর ইউনূসের ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনূস বলে দিবেন, আমি এটা বলছিলাম না। হ্যাঁ, কিন্তু প্রফেসর ইউনূস যেহেতু গো ধরিছেন বাচ্চা পোলাপানের মতো, যে আমার কথা শুনবেন না, তাই এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দেখেন স্যার, কার লগে ফটো খিচিছেন, দেখেছেন দেখেছেন, ওই আপনারে বেচবে। যারা সুবিধাভোগী সরকারের এবং যারা সরকার এবং রাজনীতিবিদ, তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে। সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। ওরা তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য, ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে? আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি না, বা ইউনিট সেন্টারের প্রধান না, আপনার একটা পজিশনের ভার আছে না? আপনার আশেপাশে যারা আছে তারা ভাল শুন। এই যে দেখেন তৌহিদ সাহেব গিয়া বসিছে ওই মিটিং, ওরই মিটিং এ বসিছে, দেখেছেন দেখেছেন? তৌহিদ সাহেব এসব ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না। আপনি গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে, আপনি যে কাজ খুঁজে না পান ওইখানে, এটা আপনার প্রবলেম। ওইখানে তো মেলা কাজ, ওইখানে আপনার নিঃশ্বাস ফেলার কথা না। কাজ খুঁজে যদি না পান তাহলে জ্যাকসন হাইটে যান, সাধারণ বাংলাদেশিদের সাথে মিশেন, কথা বলেন। ধান্দাবাজদের সাথে ঢলাঢলি করেন কেন? আমি আপনার জায়গায় থাকলে কি করলাম ইনি জানেন? ওই টাইমটায় যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পাইতাম, তাহলে আমি কি করতাম? আমেরিকাতে গেছি তো, ওই যে ইলিয়াস, কনক সারোয়ার, শাহেদ আলম, মুনির হায়দার, জ্যাকব, নাজমুস সাকিব, টিটো, এই সবাই ডাকতাম, ওদের সাথে একটু কথা বলতাম। একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলাম ইনি, বা ডিনার টিনার করলাম ইনি, ওদের বিপ্লবে কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম। উনি যা নিয়ে আলাপ করেছেন, যা আউটপুট হয়েছে না ওই ভালসুনদের সাথে, ধান্দাবাজদের সাথে, তার সাথে 100 গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন। কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার। দেশ নিয়ে এরা সারাক্ষণ ভাবে, ধান্দা করে না কেউ। ইলিয়াস উবের চালায় পেট চালানোর জন্য, ধান্দা করে না। এরা পিওর মানুষ, পিওর মানুষ। দেশের কাছে কখনো কিছু চাইবে না, দিবে শুধু, দিছেও, এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা। এইবার আসেন আমেরিকা প্রশ্ন। আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনূস, এতে মেলাজন মাইন্ড করেছে, তো কেন আমেরিকার ব্লকে আমাদের যাওয়া উচিত না? আমি প্রথমে বলি, বাংলাদেশকে আমেরিকা, ইন্ডিয়া, চীন কোন ব্লকেই যাওয়া উচিত না। তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত। কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে। কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি। এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন। কেন ভারত প্রশ্ন? ভারত আর আমেরিকা পুটকিতে খাতির আছে, বুঝছাও? এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না। কেন পারি না? আরেকটু ব্যাখ্যা করে বলা দরকার। পুটকিতে ক্যাঙ্কা খাতির। বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক।
সেই আমাদের 1971-এ মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে 25 বছরের একটা গোলামী চুক্তি সম্পাদনে, যেটা স্বাক্ষর করার পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হইয়া পড়ে গেছিলেন। জানেন এটা? ওসমানী ওনারা কইছিল আপনি দেশ বেঁচে দিলেন এইভাবে। গত 15 বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভৃত্য সরকারকে বসায় রেখা, দিল্লির দাসীরা বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে। এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে, তাই না? ওরা আশ্রয় দিচ্ছে, তাই না? ও পালিচ্ছে, তাই না? আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে, আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে। আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে চিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে? রাখে নাই। এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে। এমন সব ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোন দেশে নাই। কোন দেশে নাই, আপনি কোথাও খুঁজে পাইবেন না। 1,500-এর বেশি মানুষ মারিছে কয়েকদিনে। এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল। এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায়, সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব। ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী, এটা আপনারা জানেন। আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে, পরেও শত্রুতা করবে, এখনো করিচ্ছে শত্রুতা। আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএনএর মধ্যে ঢুকে গেছে একেবারে। কংগ্রেস হোক, বিজেপি হোক, আর মমতা ব্যানার্জি হোক, কেউ এর থেকে বাইরে হবে না। মা এটা লিখে রাখতে পারেন। এইটা একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন। আপনাকে যদি সামনে আগাইতে হয়, আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে, সক্রিয় কর্মপন্থা লাগবে। এবং যে কারণে হোক, আমি কাউকে এইটার জন্য মন্দ কথা বলবো না। পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে। আমি আর বিস্তারিত গেলাম না। একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে, ভবিষ্যতেও নিতে পারে, তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে। আমাদেরকে প্রশ্ন করতে হবে, বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে? এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি? আমার ধারণা আমেরিকা ভারতকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়াইতে পারবে না। তার কারণগুলো কি এটা ব্যাখ্যা করি। কেন পারবে না আসেন। যে কোনো দেশের কোনো একটা নীতি, পররাষ্ট্র নীতি বলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন, এটার কেন্দ্র একদম মূল বিষয়টা হলো জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ। আমেরিকার স্বার্থ কার সাথে বেশি? কেমনে বুঝবেন? বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে? কেমনে বুঝবেন? কিছু ফিগার দিয়ে, কিছু ডেটা দিয়ে, তাই না? আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ, তাই না? আমরা তো জানি। সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি? মুনাফা তৈরি করা। আজকের দুনিয়া সব দেশের জন্য এটা প্রধান বিষয়। 2022 সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন? $191 বিলিয়ন। একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল $14 বিলিয়ন মাত্র। ভারতে আমেরিকার রপ্তানি ছিল $78 বিলিয়ন, মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে। বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল $3 বিলিয়নেরও কম, 3 বিলিয়নেরও পৌঁছাতে পারে নাই। 2022 সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল $46 বিলিয়ন। আর ওই বছর বাংলাদেশে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল $0.5 বিলিয়ন। আধা ফুটে পয়সাও দাম দেয় না আপনারে। আপনারাই বলেন, আমেরিকার অধিক মুনাফা কার সাথে? বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে? ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন দিয়া আমেরিকা বাংলাদেশের সাথে থাকবে, এই চিন্তা আপনি কেমনে করবেন? ধুর পটান আমাদেরকে, আমরা বুঝি না। আমেরিকা কখনো আপনারে পাত্তা দিবে? কখনো ভারতের উপরে দিবে না। ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনা নেবে, এটা লিখে রাখেন। 2 নাম্বার, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকার নেতৃত্বে একটা কোয়াড হয়েছে না, জোট হয়েছে না? ওইটাতে ভারত অন্যতম সদস্য না? সদস্য তো। আমেরিকান প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক একটা কৌশলপত্র আছে, ওখানে কি বলছে জানেন? ইংরেজিত কইছে যে এ লাইক মাইন্ডেড পার্টনার অ্যান্ড লিডার ইন সাউথ এশিয়া। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তো অর্থাৎ এটার মানে হইতেছে যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের চালিকা শক্তি ভারত। এবং ওই কৌশলপত্রের অ্যাকশন প্ল্যান, একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াস কন্টিনিউড রাইজ অ্যান্ড রিজিওনাল লিডারশিপ। তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা।
এটা লিখিত পরিতরে ভাই, প্রেসিডেন্টের ডকুমেন্ট, আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট। দেখেন, এইটা হইল ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি। আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে পাবেন? খুঁজেন, পাবেন না। আমি পাই নাই, আপনারা পাইলে জানায়েন। এরপরেও কি কেউ ভাববেন যে ভারতের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে? তৃতীয়ত, আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি, সেটাকে ইসরায়েলি লবির কাছাকাছি শক্তিশালী মনে করা হয়। আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না। এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণ প্রথা, এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, ওইটাতে স্বাক্ষর করতে পারে নাই। এই যে অ্যান্ড্রু ককবার্নের যে প্রবন্ধ, এটাতে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের কার্যক্রমের বিশদ বিবরণ আছে, যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে। এর মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করি। যে